हाई फ्रेंड वेलकम टू माई यूट्यूब चैनल फार्मा जब अपडेट। तो आज के আমি যে টপিকটা নিয়ে ভিডিও বানাবো সেটা হচ্ছে যে আমরা আগের দিন আমাদের যে পেড ইন্টারভিউ যে ব্যাচ আছে সেখানে যে টপিকটা নিয়ে বা যে কোশ্চেনগুলো বা যে ইন্টারভিউ সিজনে কেমন কোশ্চেন হতে পারে জেনারেল ফার্মাকোলজির যে কোশ্চেনগুলো নিয়ে আমি আলোচনা করছিলাম আজকে এই ভিডিওতে সেই কোশ্চেনগুলোকে আমি পার্ট করে আলাদা আলোচনা করব এবং ডিসকাস করব, কারণ যাতে করে এই ভিডিওটা মোটামুটি সবার কাছে থাকে এবং সে পরবর্তীকালে রিভিশন করার সুযোগ পায়, যাতে ভুলে না যায় যে আমাদের কি আলোচনা হয়েছিল। আমি পার্ট করে আস্তে আস্তে করে বুঝিয়ে কিন্তু বলছি। আচ্ছা, প্রথমে আমি সেদিন যে কোশ্চেনটা করেছিলাম সেটা হচ্ছে যে আমাদের ফার্মাকোকাইনেটিক প্রপার্টি কাকে বলে। প্রথমে একটা খুব সহজ কোশ্চেন দিয়ে আমি মোটামুটি ভিডিওটা শুরু করেছিলাম যে ফার্মাকোকাইনেটিক প্রপার্টি কাকে বলে। ওকে, দিয়ে তখন এবার রীতিমতো উত্তর দিয়েছিল যে ফার্মাকোকাইনেটিক প্রপার্টির মধ্যে কী কী থাকে। তো তখন বলা হয়েছিল যে অ্যাবসর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, এক্সক্রিশন, এই চারটে জিনিস থাকে, যেটাকে আমরা সবাই জানি এডিএমই স্টাডি বলে, যেটাকে এগুলো থাকছে। তো তখন আমি নর্মাল কোশ্চেন দিয়ে শুরু করেছিলাম। তখন আমি ধরেছিলাম যে তারপরের কোশ্চেন আমি যেটা ধরেছিলাম যে তাহলে এই যে এডিএমই স্টাডি ছাড়া ফার্মাকোকাইনেটিক প্রপার্টির মধ্যে কি আর কোনো স্টাডি আছে, এটা ধরেছিলাম যে ফার্মাকোকাইনেটিক প্রপার্টির মধ্যে এই এডিএমই স্টাডি ছাড়া কি আর কোনো স্টাডি আছে। তো তখন এর উত্তরে কি উঠে আসবে কিসের মতো, জেনারেলি আমরা আর কিছু ভাবতে পারবো না। তো তখন আমি যদি বলি যে না, তাহলে বায়ো অ্যাভেলেবিলিটি, অর্থাৎ বায়ো অ্যাভেলেবিলিটি কথাটা আমরা সকলে শুনেছি, তাহলে বায়ো অ্যাভেলেবিলিটি কি এই স্টাডিটা কি ফার্মাকোকাইনেটিক প্রপার্টির মধ্যে পড়বে নাকি ফার্মাকোকাইনেটিক প্রপার্টির বাইরে পড়বে। তো তখন অনেকে বলেছিল বা যারা বলেছে আমি সেই বিষয়ে আলোচনা করছি না, তো এর উত্তরগুলো আমি সে বলে দিচ্ছি। অবশ্যই বায়ো অ্যাভেলেবিলিটি স্টাডিটা কিন্তু ফার্মাকোকাইনেটিক প্রপার্টির মধ্যে পড়বে, কারণ বায়ো অ্যাভেলেবিলিটিতে আমরা কি বুঝতে পারি না যে কোনো একটা ড্রাগ যে রেট বা যে কোয়ান্টিটিতে সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছাচ্ছে। আমরা কোনো একটা ওষুধ যখন খাচ্ছি সেটা হচ্ছে আমাদের অ্যাবসর্পশন হচ্ছে, ডিস্ট্রিবিউশন হচ্ছে, মানে যে প্রসেসগুলো হয়তো হচ্ছে, কিন্তু যে পরিমাণ ধরো আমি 100% ড্রাগ আমি নিচ্ছি, সেই ড্রাগটা যতটা পরিমাণে যতটা কোয়ান্টিটিতে আমাদের ব্লাড সার্কুলেশনে গিয়ে পৌঁছাচ্ছে, অ্যাবসর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, এই যে পদ্ধতিগুলো ক্রস করার পর আমাদের যে মেটাবলিজম হওয়ার পর আমাদের সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছায় হচ্ছে আমাদের যে কোনো ড্রাগ। তো যে পরিমাণ ধরো 50% পৌঁছানো, তখন আমরা বলবো এই 50% হচ্ছে ওই ওষুধটার বায়ো অ্যাভেলেবিলিটি। বোঝা গেল? তাহলে এই বায়ো অ্যাভেলেবিলিটি কি ফার্মাকোকাইনেটিক্স প্রপার্টিকে ইন্ডিকেট করে বা এর মধ্যে পড়ে? এটাই ছিল কোশ্চেন। অবশ্যই করে, কারণ আমরা দেখো বায়ো অ্যাভেলেবিলিটি হতে গেলে আমাকে প্রথমে কিন্তু অ্যাবসর্পশন হওয়া দরকার, শোষণ কিন্তু অবশ্যই হতে হবে, মেটাবলিজম কিন্তু হতে হবে। তো এই প্রসেসগুলোকে ক্রস করে তবে কিন্তু এই বায়ো অ্যাভেলেবিলিটি হচ্ছে। আর আমরা ফার্মাকোকাইনেটিক প্রপার্টি মানে কি জানি? ফার্মাকোকাইনেটিক প্রপার্টি মানে আমরা জানি যে কোনো একটা ড্রাগের ওপর আমাদের ওষুধটা কি কাজ করছে, মানে হাউ দ্য বডি অ্যাক্ট অন দ্য ড্রাগ, অর্থাৎ ড্রাগের উপরে আমাদের বডিটা কিভাবে কাজ করছে সেটাকে তো আমরা ফার্মাকোকাইনেটিক প্রপার্টি বলবো। আর ফার্মাকোডাইনামিক প্রপার্টি মানে কি, যে আমাদের শরীরে মানে ড্রাগটা আমাদের শরীরের ওপর কী কাজ করছে, হাউ দ্য ড্রাগ অ্যাক্ট ইন আওয়ার বডি, আমাদের শরীরের মধ্যে কী কাজ করছে সেটাকে আমরা ফার্মাকোডাইনামিক প্রপার্টি বলবো। তাহলে আমাদের ওষুধটা যে সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছাচ্ছে, কতটা কোয়ান্টিটিতে পৌঁছাচ্ছে, এই সমস্তটা হতে গেলে অবশ্যই কিন্তু এই যে ফার্মাকোকাইনেটিক প্রপার্টির যে স্তম্ভ, যেমন অ্যাবসর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, এই জিনিসগুলোকে কিন্তু অবশ্যই পার করে তবে যেতে হবে। তাই আমরা বলতে পারি যে বায়ো অ্যাভেলেবিলিটিটা হচ্ছে আমাদের ফার্মাকোকাইনেটিক প্রপার্টিকে অবশ্যই ইন্ডিকেট করে বা ওর সাথে সম্পর্কিত থাকে। এরপর আমি দেখে বলছি নেক্সট কোশ্চেন বলেছিলাম যে কোনো একটা ড্রাগের প্লাজমা প্রোটিন বাইন্ডিং, ভালো করে বুঝো যে কোনো একটা ড্রাগের প্লাজমা প্রোটিন বাইন্ডিং কি আমাদের কোনো ড্রাগের বায়ো অ্যাভেলেবিলিটিকে এফেক্ট করে, মানে এর জন্য কি বায়ো অ্যাভেলেবিলিটি বাড়া কমা কিছু হতে পারে, এইটা আমি বলেছিলাম। বা প্লাজমা প্রোটিন বাইন্ডিং কি আমাদের ডিউরেশন অফ দ্য অ্যাকশন, কোনো একটা ওষুধের অ্যাকশন বা তার ডিউরেশন অফ দ্য অ্যাকশন এর ওপর কি কোনো এফেক্ট ফেলে।
একটা কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন হচ্ছে যেটা ধরলাম যে ড্রাগের সাথে ফুডের ইন্টারাকশান হচ্ছে। কারণ আমরা সবাই শুনেছি ড্রাগের ইন্টারাকশান হয়, মানে একটা ওষুধের সাথে আরেকটা ওষুধের। আরেকটা আমরা শুনেছি যে ড্রাগের সাথে ফুডের ইন্টারাকশান হয়, মানে ওষুধের সাথে খাবার, আমরা কি খাবার খাচ্ছি সেই খাবারের সাথে কিন্তু ওষুধের ইন্টারাকশান হতে পারে। তো সেই ড্রাগের সাথে খাবারের ইন্টারাকশানের ফলে আমাদের শরীরে কি বায়োঅ্যাভেলেবিলিটি কোনো এফেক্ট পড়ে? এই দুটো কোশ্চেন আমি কিন্তু রেখেছিলাম। তো এই দুটো কোশ্চেনের উত্তর আমি আজকে স্টেপ বাই স্টেপ আলোচনা করছি, একদম পাতি বাংলা ভাষায় করছি। কারণ দেখো, বলছি যে প্রথম কোশ্চেনটা হচ্ছে যে আমাদের ড্রাগের যে বায়োঅ্যাভেলেবিলিটির ওপর কি প্লাজমা প্রোটিন বাইন্ডিংয়ের বিষয়টা আসে। তাহলে প্লাজমা প্রোটিন বাইন্ডিংটা কী সেটা আগে আমাকে বুঝতে হবে বাংলাতে। প্লাজমা প্রোটিন বাইন্ডিংটা হচ্ছে এমন একটা জিনিস যে ধরো আমরা কোনো একটা ওষুধ খাচ্ছি, সেটা অ্যাবসর্পশন হচ্ছে, সব হচ্ছে, ডিস্ট্রিবিউশন হচ্ছে, মেটাবলিজম হলো, হওয়ার পর কী হয়, ওষুধটা আমাদের যে সিস্টেমিক সার্কুলেশন মানে ব্লাড, সে ব্লাডে পৌঁছায়। এবং সেই ব্লাডে যখন পৌঁছাচ্ছে তখন আমাদের ব্লাডের মধ্যে প্রোটিন থাকে। কী কী প্রোটিন থাকে? জেনারেলি মেনলি কিন্তু আমাদের দুটোকে আমরা মনে রাখবো, অ্যালবুমিন আর গ্লোবিউলিন। এই যে সব থেকে বেশিরভাগ ড্রাগ এই অ্যালবুমিন প্রোটিন বলে প্রোটিনটা আছে তার সাথে বাইন্ড করে। অর্থাৎ আমাদের ব্লাডে, আমরা জানি ব্লাডের মধ্যে প্লাজমা থাকে, আর সেই প্লাজমার মধ্যে প্রোটিন থাকে, যেমন হচ্ছে অ্যালবুমিন, গ্লোবিউলিন, এগুলো হচ্ছে প্রোটিন। তাহলে এদের সাথে কী করে, সেই ড্রাগটা এসে বাইন্ড করে। যখন বাইন্ড করে তখন সেটাকে বলা হয় প্লাজমা প্রোটিন বাইন্ডিং। অর্থাৎ আমাদের ব্লাডের মধ্যে যে প্লাজমা প্রোটিন আছে, যেমন অ্যালবুমিন বলো, গ্লোবিউলিন বলো, এদের সাথে যখন কোনো মেডিসিন বা ড্রাগ এসে বাইন্ড করবে ব্লাডের মধ্যে, তখন সেটাকে আমরা বলবো তার ওষুধটা প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করেছে। এটাকে আমরা প্লাজমা প্রোটিন বাইন্ডিং বলি। এবার ঘটনা হচ্ছে, আমি কোশ্চেন করলাম যে প্লাজমা প্রোটিন বাইন্ডিংয়ের সাথে কি আমাদের ডিউরেশন অফ দ্য অ্যাকশন, অর্থাৎ আমাদের বডিতে কোনো একটা ওষুধের এফেক্ট বা কোনো একটা ওষুধ কতক্ষণ কাজ করছে, এগুলো কি ডিপেন্ড করে? সেটা কীভাবে আমি যুক্তি দেবো? অবশ্যই করে। দেখো, যখন ধরো কোনো একটা ওষুধ, এ হচ্ছে একটা ওষুধ, এ ওষুধের বলছে যে প্লাজমা প্রোটিন বাইন্ডিং ক্যাপাসিটি হচ্ছে 90%। বি একটা ওষুধ যার প্লাজমা প্রোটিন বাইন্ডিং ক্যাপাসিটি হচ্ছে 10%। আমি যদি এইভাবে এক্সাম্পলটা দিই, তাহলে এ বলে যে ওষুধটার প্লাজমা প্রোটিন বাইন্ডিং 90%, মানে ড্রাগটার ম্যাক্সিমাম পার্টটাই, একটা ওষুধের ম্যাক্সিমামটাই 90%টাই কী হচ্ছে, আমাদের অ্যালবুমিন বলো বা গ্লোবিউলিন বলো, এই যে প্রোটিনগুলো আছে এদের সাথে যুক্ত থাকে, বাইন্ড থাকে। তাহলে বাকি পড়ে থাকছে কত পার্সেন্ট? 10%। সেই 10% যেটা উচ্ছিষ্ট পড়ে থাকছে, সেইটা আমাদের শরীরে কাজ করে বেরিয়ে যায়। এবার যখনই সেইটুকু 10% অংশ আমাদের শরীরে কাজ করলো, কাজ করার পর আমাদের শরীর থেকে এলিমিনেশন হয়ে গেল, বেরিয়ে গেল, তখন কী হবে? তখন এই যে 90% যে প্লাজমা প্রোটিন বাইন্ডিং, মানে 90% ওষুধ যে প্লাজমা প্রোটিনের সাথে যে বাইন্ড করেছিল বাকিটা, সেই 90% থেকে আরও 10% ওষুধ রিলিজ হবে, মানে ফ্রি হবে। বাইন্ডিং আছে সেখান থেকে ফ্রি হবে। সেই 10% ওষুধটা, আমি এক্সাম্পল দিচ্ছি জাস্ট, সেই 10% ওষুধটা আমাদের শরীরে আবার কাজ করবে, করে সেটা বেরিয়ে যাবে। যখনই সেটা বেরিয়ে গেল তখন খালি থাকবে না, তখন আবার 10% ওখান থেকে বেরিয়ে আসবে, ফ্রি হবে। সেই 10% আবার আমাদের শরীরে কাজ করবে, সেটা আবার বেরিয়ে যাবে। তা এটা যখনই খালি হয়ে গেল তখন আরও 10% ওষুধ ওখান থেকে ফ্রি হবে, মানে বাইন্ডিং থেকে মুক্তি হবে, যে সেটা আবার আমাদের শরীরের মধ্যে কাজ করবে, শরীর থেকে বেরিয়ে যাবে। এইভাবে কিন্তু একটু একটু করে খণ্ডের মতো ওষুধটা বাইন্ডিং অবস্থা থেকে খুলতে থাকবে, ছাড়তে থাকবে। এবং এই যে ছাড়ছে, খুলছে একটু একটু করে, এইটা হতে অনেকটা লম্বা টাইম লাগে, একটা দীর্ঘক্ষণ টাইম পিরিয়ড ধরে এই প্রসেসটা চলবে। এই জন্য মনে রাখতে হবে, যে ওষুধের প্লাজমা প্রোটিন বাইন্ডিং সব থেকে বেশি হবে, সেই ওষুধের আমার শরীরে অ্যাকশন অনেকটা লং টাইম ধরে পাওয়া যাবে। অর্থাৎ তার ডিউরেশন অফ দ্য অ্যাকশন কিন্তু আমাদের শরীরের মধ্যে অনেকটা বেশি হবে। কারণ এই যে বাইন্ডিং অবস্থা থেকে একটু 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 করে ভাঙছে, ফ্রি হচ্ছে, একটু একটু করে ফ্রি হচ্ছে। পুরো ড্রাগটাতে একবারে ফ্রি হতে পারছে না, একটু একটু করে ফ্রি হচ্ছে, একটু একটু করে রিলিজ হচ্ছে। বাইন্ডিং অবস্থায় ছিল, সেখান থেকে একটু 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 করে রিলিজ হচ্ছে, তার জন্য একটা লম্বা টাইম লাগছে, হলো। কিন্তু মনে রাখতে হবে একটা কথা, যতক্ষণ ওষুধটাই প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে থাকবে, ততক্ষণ কিন্তু মনে রাখতে হবে সেই ড্রাগটি ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকবে, মানে কোনো অ্যাক্টিভ আমাদের কাজ করতে পারবে না। তাহলে কখন কাজ করবে? না, যখন সেটি একটু একটু করে ফ্রি হবে।
মানে বাইন্ডিং অবস্থা থেকে বন্ডিং অবস্থা থেকে যখন একটু ফ্রি হলো, তারপর আরেকটু ফ্রি হলো, তারপর আরেকটু ফ্রি হলো, এবার যখন ফ্রি হবে তখন সেই ফ্রি কন্ডিশনে ড্রাগটা কিন্তু কাজ করবে আমাদের শরীরে। কিন্তু যতক্ষণ বাইন্ডিং অবস্থায় থাকবে ততক্ষণ কিন্তু ইনঅ্যাক্টিভ থাকবে, কোনো কাজ সে করতে পারবেন না। হলো। আচ্ছা, এরপর হচ্ছে আমার ঘটনা হচ্ছে বি বলে যে ওষুধটার কথা বলেছি, বি ড্রাগটা, সেই ড্রাগের যদি প্লাজমা প্রোটিন বাইন্ডিং ক্যাপাসিটি 10%, তার মানে খুবই কম। তার মানে বি বলে যে ওষুধটা আমি খাচ্ছি সেই ওষুধটা একদম মাত্র 10% এই প্লাজমা প্রোটিনের সাথে জুড়ে থাকে, বাইন্ড করে থাকে, কিন্তু বাকি 90% ফ্রি থাকে। অর্থাৎ ফ্রি মানেই সেই ওষুধটা আমাদের শরীরে কাজ করবে, করে আমাদের শরীর থেকে বেরিয়ে চলে যাবে। তাহলে বাকি 10%টা জুড়ে আছে। এবার সেই 10%টা যখন এইটা বেরিয়ে গেল, এটা কাজ করে যখন 90% ওষুধটা যখনই কাজ করে বেরিয়ে যাবে, তখন এই 10% যেটা যুক্ত ছিল, বাইন্ড ছিল প্রোটিনের সাথে, সেটাও আস্তে আস্তে রিলিজ হবে, সেটাও কাজ করবে, করে বেরিয়ে যাবে। কিন্তু দেখো এই ক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটা কম, কেন 90% যখন যুক্ত থাকে, সেইটা যখন রিলিজ হয় একটু একটু করে, তখন অনেকটা লং টাইম লাগে বের হতে পুরোটা। কিন্তু যখন মাত্র 10% যুক্ত থাকে, 90% ফ্রি থাকে, তখন কিন্তু খুব তাড়াতাড়ি ড্রাগটা কাজ করে শরীর থেকে বেরিয়ে যেতে পারে। অর্থাৎ এক্ষেত্রে ডিউরেশন অফ দ্য অ্যাকশনটা কিন্তু, অর্থাৎ আমাদের বডিতে কার্য টাইমটা কিন্তু কম লাগে, এবং প্লাজমা প্রোটিন বাইন্ডিংয়ের ফলে কিছু ড্রাগের এফেক্টিভিটিও কিন্তু নষ্ট হয়ে যায়। সেই জন্য ড্রাগের এফেক্ট কিন্তু অনেক সময় কী হয়, কমতে পারে। আবার হলো। আচ্ছা, এবার ধরো কোনো একটা ওষুধ যদি খুব গভীর মানে খুব খারাপ সাইড এফেক্ট থাকে, তার যদি খুব ভালো রকম টক্সিক এফেক্ট থাকে শরীরে সেই ওষুধটা যদি আমি খাই, সেই ওষুধের যদি প্লাজমা প্রোটিন বাইন্ডিং 90% হয়, হ্যাঁ, তাহলে কী হবে, তাহলে কিন্তু সেই ওষুধটা আমাদের শরীরে বিভিন্ন রকমের সাইড এফেক্ট বা অর্গান ড্যামেজ করতে পারে, বা শরীরে টক্সিক এফেক্ট কিন্তু শো করতে পারে। সেই সব ওষুধের ক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে যে ওষুধের সাইড এফেক্ট একটু বেশি, মানে হাই থাকে, টক্সিক এফেক্ট হাই থাকে, সেই ওষুধকে চেষ্টা করতে হবে আমাদের বডিতে কম সময় রাখার। বেশিক্ষণ রাখলে কিন্তু আমাদের শরীরে ক্ষতির সম্মুখীন হতে পারে, বিভিন্ন অর্গান ড্যামেজ হতে পারে। ওই জন্য যে ওষুধের সাইড এফেক্ট সব থেকে বেশি থাকবে, তার প্লাজমা প্রোটিন বাইন্ডিং যদি কম হয়, মানে কম পার্সেন্টেজ হয়, তাহলে কিন্তু যথেষ্ট ভালো, কারণ সে বেশিক্ষণ শরীরে থাকলে অনেক ক্ষতি তৈরি করতে পারে। অতএব আমরা বুঝিয়ে দিলাম যে প্লাজমা প্রোটিন বাইন্ডিংটা কী জিনিস, এবং প্লাজমা প্রোটিন বাইন্ডিংটা কীভাবে আমাদের শরীরে ডিউরেশন অফ দ্য অ্যাকশন বা ড্রাগের এফেক্ট বা কতক্ষণ ড্রাগটা শরীরে থাকবে সেগুলোর উপর ডিপেন্ড করে। বোঝা গেল? আচ্ছা, এরপর হচ্ছে আমি বললাম যে ড্রাগের সাথে খাবারের যে একটা ইন্টারাকশান হচ্ছে। ধরো তুমি ভাত খেলে বা অন্য কোনো খাবার খেলে, তারপরে তুমি একটা কোনো ওষুধ খেলে, তাহলে দেখা যাচ্ছে সেই খাবারের সাথে সেই ওষুধটা ইন্টারাকশান হয়। ইন্টারাকশান হওয়ার কারণে সেই ওষুধটা কী করে, খাবারের যে অ্যাবসর্পশন রেট, শোষণের যে ক্ষমতা, সেই শোষণের ক্ষমতাটাকে কমিয়ে দেয়। আর সেই শোষণের ক্ষমতাটাকে যদি কমিয়ে দেয়, তাহলে কী হবে, ধরো আমি ধরে নিচ্ছি একটা ড্রাগ 100% একটা ড্রাগ তুমি খেয়েছো, সেই ড্রাগটা ধরো 100% শোষণ হবে তোমার শরীরে, শোষণ হবে। কিন্তু যদি তুমি কোনো খাবারের সাথে খাও, দেখা যাচ্ছে সেই খাবারের ইন্টারাকশানের ফলে সেই ওষুধের শোষণ ক্ষমতা 100% থেকে কমে গিয়ে 70% হয়ে গেছে। তার মানে শোষণ করার ক্ষমতা 30% কমে গেল। কার জন্য কমে গেল না, সেই খাবারটার জন্য কমে গেল। তাহলে এর ফলে কী হবে, এর ফলে 100% ওষুধের মধ্যে মাত্র 70% ওষুধ হয়তো আমাদের রক্তে পৌঁছাবে, ব্লাডে পৌঁছাবে। তাহলে আমরা বায়োঅ্যাভেলেবিলিটিতে যখন ডেফিনেশনে কী পড়েছি, যে যতটা পরিমাণে ওষুধ আমাদের রক্তে পৌঁছাচ্ছে, সিস্টেমে পৌঁছাচ্ছে, তাকে আমরা বায়োঅ্যাভেলেবিলিটি বলবো। মানে কোনো ওষুধ যদি 50% পৌঁছায়, তাহলে তার বায়োঅ্যাভেলেবিলিটি হচ্ছে 50%। তাহলে এই যে খাবারটা তুমি খাচ্ছ, খাবারের জন্য তোমার ওষুধটার অ্যাবসরবেশন বা শোষণের রেট যে 30% কমে 70% হয়ে গেলাম, যেটা এইমাত্র বললাম, তার মানে কী হলো, সেই 70% ওষুধটি আমাদের রক্তে গিয়ে পৌঁছাবে। তার মানে আমরা বলতে পারি খাবারটা খেলাম, খাবারটার জন্যই কিন্তু এই শোষণের মাত্রাটা কমলো, যার জন্য কিন্তু আমাদের রক্তে কম পরিমাণ ওষুধ পৌঁছালো। তাহলে আমরা বলতে পারি যে যদি আমরা খাবারের সাথে ওষুধের ইন্টারাকশান হয়, তাহলে কিন্তু অবশ্যই বায়োঅ্যাভেলেবিলিটি কমবে, মানে শোষণের হার কমবে। আর কম যদি শোষিত হয় কোনো একটা ড্রাগ, অ্যাবসর্পশন রেট যদি কম হয়, তাহলে তো অবশ্যই কম পরিমাণ ওষুধ আমাদের ব্লাডে রক্তে যাবে। তাহলে রক্তে কম পরিমাণ ওষুধ গেলে আমরা অবশ্যই বলতে পারি কম রেট বা কম কোয়ান্টিটিতে ওষুধ রক্তে যাচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে আমাদের যে বায়োঅ্যাভেলেবিলিটি সেটাও কমছে।
আচ্ছা, এরপর হচ্ছে আমি কোশ্চেন যেটা করেছিলাম যে আমাদের বায়ো ইকুইভ্যালেন্স এবং বায়ো অ্যাভেলেবিলিটি এই দুটো কি একই জিনিস, মানে এদের দুজনকে কীভাবে আমি পার্থক্য করব, এই কোশ্চেনটা নর্মাল কোশ্চেনটা আমি করেছিলাম। হ্যাঁ, তো দেখো এইগুলো অ্যাকচুয়ালি আমি ঝালিয়ে নেওয়ার জন্য এই জিনিসগুলো ক্লাসগুলো করা। বায়ো অ্যাভেলেবিলিটি মানে কি বললাম, যে কোনো আমরা একটা ওষুধ খাচ্ছি, সে ওষুধটা শোষণ হচ্ছে, মেটাবলিজম হচ্ছে, ডিস্ট্রিবিউশন হওয়ার পর সেই মেটাবলিজম ওষুধটা যতটা পরিমাণে, যতটা রেটে, কোয়ান্টিটিতে আমাদের সিস্টেমিক সার্কুলেশন মানে ব্লাডে পৌঁছাচ্ছে, সেই পরিমাণটাকে আমরা কি বলছি, বায়ো অ্যাভেলেবিলিটি। অর্থাৎ কোনো ওষুধের বায়ো অ্যাভেলেবিলিটি বিভিন্ন রুট দিয়ে আমরা বিচার করতে পারি। যেমন সেটা ইঞ্জেকশান, মানে যেগুলো আমরা প্যারেন্টাল রুটে ইঞ্জেকশন ফর্মে ইউজ করছি তার বায়ো অ্যাভেলেবিলিটি একরকম হবে, যেগুলো আমরা ট্যাবলেট ফর্মে খাচ্ছি, ওষুধ খাচ্ছি ট্যাবলেট ফর্মে, তার বায়ো অ্যাভেলেবিলিটি অন্যরকম হবে। মানে বিভিন্ন রুটের ক্ষেত্রে বায়ো অ্যাভেলেবিলিটি কিন্তু আলাদা আলাদা হয়। হ্যাঁ, যেমন ওরাল ফর্মের ক্ষেত্রে বায়ো অ্যাভেলেবিলিটি কম হয়, যেগুলো ডাইরেক্ট ইঞ্জেকশন মাধ্যমে আমরা যাচ্ছে ব্লাডে, সেইগুলোর ক্ষেত্রে বায়ো অ্যাভেলেবিলিটি অনেক বেশি হবে। তো স্যালাইনের মাধ্যমে যেগুলো নিই আমরা, তাই তো এগুলো বেশি হবে। কিন্তু এটা তো বায়ো অ্যাভেলেবিলিটি গেল, তাহলে বায়ো ইকুইভ্যালেন্সটা কি একই জিনিস? না, বায়ো ইকুইভ্যালেন্স কিন্তু অবশ্যই কিছুটা ডিফারেন্স। যেমন তাহলে বায়ো ইকুইভ্যালেন্স কাকে বলে না, দেখো বায়ো ইকুইভ্যালেন্স মানে হচ্ছে ধরো তুমি একটা ওষুধ নিয়েছো, একটা ড্রাগ নিয়েছো, সেই ড্রাগটা একটা নিলে হবে না। বায়ো ইকুইভ্যালেন্স স্টাডি মানে হচ্ছে আমরা কম্প্যারিজন করব, মানে তুলনা করব, কার সাথে কার মধ্যে কম্প্যারিজন করব না, কোনো একটা ওষুধ, সে ওষুধের দুই বা তার বেশি ডোজেস ফর্মটা একই হবে, রুটটাও কিন্তু এক হতে হবে। আমি যে রুটে নিচ্ছি সেই রুটটা এক হতে হবে, এবং দুটো বা তার বেশি ড্রাগকে নেবো, একটাই ড্রাগকে নেবো, সেই ড্রাগের রুটটা আলাদা একই হবে, এবং সেই ড্রাগের যে ডোজেস ফর্ম, সেই ডোজেস ফর্মটা কিন্তু একই হতে হবে। যদি আমি ট্যাবলেট নিই তো ট্যাবলেটই নিতে হবে, তাহলে দুটো কিংবা তার বেশি হতে পারে। সেইটাকে যখন আমরা নেবো, মানে সেই দিয়ে আমরা ওষুধটা নেবো, নেওয়ার পর আমরা দেখবো কতটা পরিমাণ ড্রাগ হচ্ছে আমাদের একই সময়ে একই রেটে কিন্তু আমাদের ওই ব্লাড সার্কুলেশনে পৌঁছাতে হবে, অর্থাৎ সেম কোয়ান্টিটিতে পৌঁছাবে, সেম ওষুধের দুটো সিমিলার ডোজেস ফর্ম নেবো, সেম রুটে যাবে। হ্যাঁ, এইভাবে কিন্তু আমরা বায়ো ইকুইভ্যালেন্স স্টাডিটা করি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে দুটো কিন্তু অনেকটা ডিফারেন্স, অর্থাৎ বায়ো অ্যাভেলেবিলিটি বায়ো ইকুইভ্যালেন্স মধ্যে কিছুটা মিল থাকলেও কিন্তু অনেকটা দিক, সাধারণত দিক কিন্তু অনেকটা আলাদা। আচ্ছা, এরপর হচ্ছে আর একটা কোশ্চেন হচ্ছে যে আমরা যখন কোনো একটা ড্রাগের রিসেপ্টর মিডিয়েটেড অ্যাকশন সম্পর্কে আমরা সবাই জানি, একটা ড্রাগের দু রকম অ্যাকশন থাকে, একটা হচ্ছে রিসেপ্টর মিডিয়েটেড অ্যাকশন, আর একটা হচ্ছে নন রিসেপ্টর মিডিয়েটেড অ্যাকশন। তার মানে আমরা জানি যে আমাদের শরীরে যখন কোনো ড্রাগ কাজ করে তখন জেনারেলি আমাদের শরীরে একটা রিসেপ্টর থাকে, মানে ওষুধটার বসার জায়গা থেকে যার উপর বসে সে কাজ করবে, সেটাকে আমরা রিসেপ্টর সাইট বলি। তাহলে প্রত্যেকটা ড্রাগের ডিফারেন্ট রিসেপ্টর সাইট থাকে, রিসেপ্টর থাকে যার উপর বসে ওষুধটা কাজ করবে। তো তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা জানি দু রকম হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিছু ড্রাগ আছে যেগুলো তার রিসেপ্টরের উপর বসে আমাদের শরীরে বিভিন্ন অ্যাকশন দেখায়, আবার আরেকটা হয় যে নন রিসেপ্টর মিডিয়েটেড অ্যাকশন, মানে রিসেপ্টরের ওপর সাহায্য ছাড়াই আমাদের শরীরে কিছু কিছু অ্যাকশন, ফার্মাকোলজিক্যাল অ্যাকশন কিন্তু পাওয়া যায় ওষুধের দ্বারা। ঠিক আছে, তো সেইটা এবার তাহলে দু রকম হয়। তাহলে আমার কোশ্চেনটা হচ্ছে যে নন রিসেপ্টর মিডিয়েটেড অ্যাকশন কি আমাদের ফার্মাকোডাইনামিক প্রপার্টির মধ্যে ফেলবো কি ফেলবো না? রিসেপ্টর মিডিয়েটেড অ্যাকশন তো আমরা ফার্মাকোডাইনামিক প্রপার্টির মধ্যে ফেলি, কিন্তু নন রিসেপ্টর মিডিয়েটেড অ্যাকশনটাকে কি আমরা ফার্মাকোডাইনামিক প্রপার্টির মধ্যে ফেলবো? অবশ্যই উত্তরটা হবে হ্যাঁ। কারণ দেখো এবার তাহলে যদি ফেলে থাকি তাহলে আমরা ফার্মাকোডাইনামিক প্রপার্টির মধ্যে কি জানি, যে ফার্মাকোলজিক্যাল অ্যাকশন সেটা রিসেপ্টর দ্বারা হোক কিংবা নন রিসেপ্টরের সাহায্য ছাড়াই হোক, ফার্মাকোলজিক্যাল অ্যাকশন যদি কোনো একটা ওষুধ আমাদের শরীরে প্রোভাইড করে সেটা কিন্তু আমাদের ফার্মাকোডাইনামিক স্টাডির মধ্যে অবশ্যই পড়বে। ঠিক আছে, কারণ ওষুধটা আমাদের শরীরে এফেক্ট করছে, সেটা রিসেপ্টরের সাহায্য নিয়েও হতে পারে বা রিসেপ্টরের সাহায্য ছাড়াই হতে পারে। তাহলে এবার দেখো, তাহলে যদি হয়তো নন রিসেপ্টর মিডিয়েটেড যে অ্যাকশন দেখাতে পারে এমন কিছু এক্সাম্পল আমাকে দেখাতো, যে অর্থাৎ রিসেপ্টরের সাহায্য ছাড়াই আমাদের শরীরে কাজ হয় এমন একটা এক্সাম্পল। আমি দুটো পদ্ধতি বলে দিচ্ছি, তোমরা বইয়ে দেখে নেবে। নাম্বার হচ্ছে অসমোসিস বলে একটা প্রসেস আছে। নাম্বার 2 হচ্ছে চিলেশন,
চিলেশন মানে আমরা বুঝি চিলেট একটা কমপ্লেক্স ফর্মেশন হয়, চিলেশন পদ্ধতি আমরা সবাই জানি। আয়ন এক্সচেঞ্জ হয়, আয়ন এক্সচেঞ্জ পদ্ধতির মাধ্যমে হয়, চিলেশনের মাধ্যমে হয়, অসমোসিস প্রক্রিয়ার মাধ্যমে হয়। ঠিক আছে, খুব ভালো, আমি এক্সাম্পলটা দিলাম। এরপরে আমার কোশ্চেন ছিল যে I-131 বলে একটা আইসোটোপ আছে, আয়োডিনের 131। এই আয়োডিনের 131 আইসোটোপটা কি, আমাদের কোনটাকে ফলো করে? আমরা জানি I-131 আইসোটোপটা কী করে, যদি আমাদের থাইরয়েডের ক্যান্সার হয় বা থাইরয়েডে কোনো টিউমার থাকে তো সেটা নষ্ট করে দেওয়া বা সেটা ট্রিটমেন্ট করতে কিংবা সেটা ডায়াগনোসিস করতে, অর্থাৎ আদৌ আছে কি না ইভ্যালুয়েট করতে হেল্প করে। ট্রিটমেন্ট প্লাস ইভ্যালুয়েট দুটোতেই কিন্তু I-131 আয়োডিনটা হেল্প করছে। তাহলে এই যে I-131 যে কাজটা, এটা কি মেনে চলছে? রিসেপ্টর মিডিয়েটেড অ্যাকশন মেনে চলছে নাকি নন রিসেপ্টর মিডিয়েটেড অ্যাকশন মেনে চলছে? তাহলে উত্তর হবে অবশ্যই নন রিসেপ্টর মিডিয়েটেড অ্যাকশন মেনে চলছে, কারণ এটা কোনো পার্টিকুলার রিসেপ্টর সাইডে বসে না। এটা কীভাবে কাজ করে দেখো, I-131 যে আইসোটোপটা, রেডিও আইসোটোপটা আয়োডিনের, সে কী করে আমাদের যে মানে থাইরয়েড সেল আছে সেখানে গিয়ে আলফা, বিটা, গামা এই যে রেগুলো থাকে, এই রেগুলোকে এমিটস করে, অর্থাৎ নিঃসরণ করে। এবার কি ওই গামা রশ্মিগুলো কি হয়, ওই যে সেলটা আছে মানে থাইরয়েড সেলের মধ্যে কি জমা হয়ে যায়। তাহলে যখনই জমা হয় তো এক কাছে অনেকটা অ্যাকুমুলেট হলে জমা হয়ে গেল, দিয়ে সেগুলো কী করবে, সেগুলো তখন যে জায়গাটায় তোমার ধরো ক্যান্সার হয়েছে বা যে জায়গায় টিউমারটা আছে সেই সেলটাকে পুড়িয়ে দেয়। কারণ আমরা জানি রের ক্ষমতা জানি, রশ্মির কাজ তো পুড়িয়ে দেওয়া, সেই যেগুলোকে পুড়িয়ে দিয়ে নষ্ট করে, যাতে করে ওইখান থেকে ক্যান্সার সেলটা মানে যেটুকু এরিয়াটা এফেক্ট হয়েছে বা টিউমার হয়েছে, পচনটা হয়েছে, সেই এরিয়া থেকে ছড়িয়ে না যায়। ওই জন্য ওই পার্টিকুলার এরিয়ার জায়গাটাকে টার্গেট করে ওটাকে নষ্ট করে দেয়, এটা আমরা জানি সবাই। তাহলে I-131 কিন্তু কোনো রকম রিসেপ্টরের সাহায্য ছাড়াই আমাদের শরীরে এইভাবে ট্রিটমেন্ট করা হয়। অতএব I-131 আয়োডিনের যে অ্যাকশন, আইসোটোপের যে অ্যাকশন, সেটা কিন্তু নন রিসেপ্টর মিডিয়েটেড অ্যাকশনকে সমর্থন করে। আচ্ছা, এরপরে আমার একটা কোশ্চেন ছিল যে দেখো যে হোয়াট ইজ প্রোটোটাইপ ড্রাগ, এটা একটা কোশ্চেন ছিল। প্রোটোটাইপ ড্রাগ কাকে বলে? প্রোটোটাইপ ড্রাগ না, আমি এক্সাম্পলগুলো ভালো করে বলছি যে প্রোটোটাইপ ড্রাগ কাকে বলে, উদাহরণ। প্রোটোটাইপ ড্রাগ কাকে বলে না, প্রোটোটাইপ ড্রাগ মানে হচ্ছে আদি, অর্থাৎ আমি একটা কথা বলছি, প্রোটোটাইপ মানে হচ্ছে ধরো আমি যদি ডেফিনেশনটা শর্ট করে বলি, তা কোনো একটা ধরো কোনো একটা গ্রুপের ড্রাগ, একটা গ্রুপ আছে, একটা গ্রুপের মধ্যে ধরো 10 রকমের ওষুধ আছে, 10টা ওষুধ কিন্তু একই গ্রুপের ওষুধ, কিন্তু তাদের মধ্যে সববার প্রথমে ধরো একটা ওষুধ আবিষ্কার হবে, সববার ফার্স্ট, তারপর সেইটাকে দেখে সেটা কিছু চেঞ্জ করে করে আরেকটা তৈরি করা হলো, তারপরে আরেকটা তৈরি করা হলো, তারপরে আরেকটা তৈরি করা হলো, এরকম করে 10টা ওষুধ তৈরি করা হয়েছে। তাহলে সববার প্রথমে ফার্স্ট যে ওষুধটা ডেভেলপ করা হয়েছে সেইটাকে বলে প্রোটোটাইপটা। মনে রাখবে, একটা প্রত্যেকটা গ্রুপের ওষুধের একটা কমন স্ট্রাকচার থাকে, স্ট্রাকচার একটা কমন বেসিক কমন স্ট্রাকচার কিন্তু থাকে, যেটা কোনো চেঞ্জ হয় না। সেইটাকে একটু তার আশেপাশে ডালপাল্লা মডিফিকেশন করে, গ্রুপ টু গ্রুপ মডিফিকেশন করে একটার থেকে আরেকটা ওষুধ তৈরি করা হয়। তো মনে রাখতে হবে কেমিক্যাল স্ট্রাকচার, বেসিক যে স্ট্রাকচার, সেটা কিন্তু একটা গ্রুপে যে 10টা ওষুধ আছে বললাম প্রত্যেকে সমান হবে, এবং তাদের মেকানিজম অফ দ্য অ্যাকশন মানে তারা আমাদের শরীরে কীভাবে কাজ করবে সেই প্রসেসটাও কিন্তু সমান হবে প্রত্যেকের। মানে 10টা ওষুধই কিন্তু একইভাবে একই ওয়েতে আমাদের শরীরে কাজ করবে, যেটাকে আমরা মেকানিজম অফ দ্য অ্যাকশন বলি। এবং তাদের যে বেসিক স্ট্রাকচারের 10টা ড্রাগের ক্ষেত্রে কিন্তু সমান হবে, প্রত্যেকের ক্ষেত্রে একই বেসিক স্ট্রাকচার পাওয়া যাবে। এবার কিছু কিছু গ্রুপ এদিক ওদিক হতে পারে, সেটা আলাদা ব্যাপার। এবং এদের মধ্যে যে ওষুধটা সব থেকে ফার্স্ট ডেভেলপ হবে প্রথম, সেটাকে আমরা বলবো প্রোটোটাইপ ড্রাগ। যেমন আমাদের ফ্যামিলিতে দাদুকে দিয়ে শুরু করি, দাদুর যা রক্ত আমারও তাই রক্ত, আমার বাবারও তাই রক্ত। রক্তটা হচ্ছে স্ট্রাকচার, সবার রক্ত সমান, আমাদের কাজও আমরা দেখা যাচ্ছে আমরা একই রক্তের মানুষ, আমরা কাজও প্রায় সমান করছি, একই রকম কাজ আমাদের মিল আছে, কিন্তু তার মধ্যে হালকা কিছু মডিফিকেশান একটু দেখতে এদিক ওদিক হতে পারে, কিন্তু আমাদের গঠন স্ট্রাকচার, ধরো আমাদের তিনজনই খুব মোটা, তার মানে গঠন স্ট্রাকচারটা একই। এইরকম বিষয়টা, তার মানে আমার দাদু সববার প্রথমে হয়েছে, তার মানে দাদু হচ্ছে প্রোটোটাইপ ড্রাগ। যেমন হচ্ছে অ্যাসিটাইল কোলিন গ্রুপে তো অনেক ড্রাগ ছিল, কার্বাকোল, বিথেনাচল, তারপর হচ্ছে পাইলোকার্পিন, মাস্কেরিন, অনেক ছিল।
কিন্তু সবার প্রথম আবিষ্কার হচ্ছে অ্যাসিটাইল কোলিন, অর্থাৎ ওই গ্রুপের, অর্থাৎ কোলিনার্জিক বলে যে ড্রাগ বলে যে গ্রুপটা আছে তাদের মধ্যে অ্যাসিটাইল কোলিনটাই কিন্তু সবার প্রথম আবিষ্কৃত ডেভেলপ ড্রাগ। অর্থাৎ আমরা বলতে পারি যে অ্যাসিটাইল কোলিন হচ্ছে আমাদের প্রোটোটাইপ ড্রাগের মধ্যে পড়ে। এক্সাম্পল দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে একটা কথা হচ্ছে নেক্সট কোশ্চেন যে অ্যাসপিরিন, যেটা অ্যাসপিরিন কি একটা প্রোটোটাইপ, অ্যাসপিরিনকে কি আমরা প্রোটোটাইপ ড্রাগ বলতে পারবো? নেক্সট কোশ্চেন, যদি বলতে পারি তাহলে অ্যাসপিরিনের স্ট্রাকচার মানে কেমিক্যাল নাম কি? তা উত্তর হবে হ্যাঁ, অবশ্যই আমরা অ্যাসপিরিনকে প্রোটোটাইপ ড্রাগ বলতে পারবো। কারণ এই আমরা যে পেন কিলার অর্থাৎ এনএসএআইডি গ্রুপ, যেটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি পাইরেটিক ড্রাগ, ওই ড্রাগের মধ্যে সবার প্রথম কিন্তু অ্যাসপিরিন আবিষ্কার হয়েছে। আর অ্যাসপিরিনের যে কেমিক্যাল নাম হচ্ছে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, আমরা সবাই জানি। এখন কোশ্চেন হচ্ছে তাহলে অ্যাসপিরিন যেটা আছে এর মার্কেট নেম কি? অ্যাসপিরিনের মার্কেট নেম হচ্ছে আমাদের ইকোস্প্রিন। আমি খুব কমন একটা নাম বললাম। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে অ্যাসপিরিনের তাহলে ইকোস্প্রিন হচ্ছে মার্কেট নেম। তাহলে এখন কোশ্চেন হচ্ছে যে ব্র্যান্ড নেম এবং জেনেরিক নেমের মধ্যে কি পার্থক্য আছে? ধরো অ্যাসপিরিন জেনেরিক একটা পাওয়া যায় নামে, আর একটা ব্র্যান্ড নামে ইকোস্প্রিন রূপে পাওয়া যাচ্ছে। তাহলে দুটোর মধ্যে পার্থক্য কী থাকে? কিসের পার্থক্য থাকে দুটোর মধ্যে? এই দুটোর মধ্যে কিসের পার্থক্য থাকে? না, মনে রাখতে হবে যে এই দুটোর মধ্যে পার্থক্য যদি আমি একে একে পয়েন্টগুলো বলি, দাম, একটা ব্র্যান্ড নেম এবং একটা জেনেরিক ওষুধের মধ্যে পার্থক্য প্রথম দামে থাকে। কারণ দামের দিক থেকে আমি যদি দেখি তাহলে এদের একটা কস্টের হেল্পের হবে, যেটা ব্র্যান্ডেড হবে সেটার কস্ট বেশি হবে, যেটা জেনেরিক হবে সেটার কস্ট কম হবে। 2 নম্বর তাহলে কি এদের কার্যগত কোনো পার্থক্য থাকবে না? মেকানিজম কীভাবে কাজ করছে তার পদ্ধতিগত চেঞ্জ কিছু হবে না। ব্র্যান্ড এবং জেনেরিক নেমের মধ্যে কোনো কার্যগত পদ্ধতি কীভাবে কাজ করছে সেটা কিন্তু কখনো চেঞ্জ হবে না। অর্থাৎ মেকানিজম অফ দ্য অ্যাকশনে কিন্তু কোনো চেঞ্জ হবে না। ডোজে কি কোনো চেঞ্জ হবে? অবশ্যই ডোজে কোনো চেঞ্জ হবে না। অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টে কি কোনো চেঞ্জ হবে না? অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট সেম দিচ্ছি। হ্যাঁ, এটা বলতে পারি যে কোয়ালিটি একটু কোয়ালিটি ইস্যু হতে পারে, ভালো খারাপ কোয়ালিটি হতে পারে। কিন্তু অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট যেটা অ্যাসপিরিনেরই থাকছে, ইকোস্প্রিনের বেলা আলাদা কোনো অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট ইউজ করা হচ্ছে আমরা না, কিন্তু যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টটা আমরা ইউজ করছি সেটার কোয়ালিটি ঠিক থাকবে, কোয়ালিটি একটু চেঞ্জ হবে। ব্র্যান্ডের ক্ষেত্রে কোয়ালিটি ভালো হবে, আর যেটা জেনারিক থাকবে সেটার ক্ষেত্রে কোয়ালিটি কম হবে। বলো, এই হচ্ছে বিষয়। এরপরে কোশ্চেন করা হয়েছিল যে আমরা সবাই জানি যে ড্রাগের সোর্স কী, মানে আমরা কোথা থেকে ওষুধ পাই। আমরা সচরাচর কি জানি? প্ল্যান্ট সোর্স থেকে পাই, অ্যানিম্যাল সোর্স থেকে পাই, আর মিনারেল সোর্স থেকে পাই। আমরা কিন্তু 3টে মেনলি পড়েছি। অ্যানিম্যাল সোর্স থেকে, প্ল্যান্ট সোর্স থেকে কোথায় পাই? আমরা তো ফার্মাকোগনোসিস অনেক পড়েছি, এটা আমি নতুন করে ধরছি না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে অ্যানিম্যাল সোর্স থেকে পাওয়া যায় এমন দুটো এক্সাম্পল দাও ড্রাগের। তো সেই ক্ষেত্রে উত্তরটা কী এসেছিল? সেই ক্ষেত্রে উত্তরটা এসেছিলো যে আমাদের ভিটামিন B12। যেমন ভিটামিন B12 আমি যদি ধরি তাহলে সেই ভিটামিন B12টা কোথেকে পাওয়া যায় না? লিভার এক্সট্রাক্ট থেকে পাওয়া যায় হিউম্যান। এবং আমাদের যে ইনসুলিনটা যেমন হচ্ছে আমাদের হিউম্যান প্যানক্রিয়াস থেকে আইসোলেট করা। তো এইরকম অ্যানিম্যাল সোর্স থেকে যেমন হচ্ছে আমাদের মনে একটা এই যে ব্যাঙের টোডের গায়ে, ব্যাঙের গায়ে যে গুটিগুলো থাকে, ছোটো ছোটো গুটির মতো থাকে বাইরে আউটার কভারিংয়ে, সেই গুটি থেকে বিউফোটক্সিন পাওয়া যায়। বিউফোটক্সিন কি? বিউফো হচ্ছে ব্যাঙের নাম, তার মধ্যে গুটিগুলোকে টক্সিন বলে, বিউফোটক্সিন। এই বিউফোটক্সিন দিয়ে কিন্তু আমাদের হার্টের যে ফোর্স এবং রেট ইমপ্রুভ করার, বাড়ানোর কাজ কিন্তু পায়। তো এটাও কিন্তু অ্যানিম্যাল সোর্স থেকে পাওয়া বেশ কিছু ওষুধের এক্সাম্পল দিলাম। আচ্ছা, এরপর আমি একটা কোশ্চেন করেছিলাম যে ক্লোরামফেনিক্যাল বলে যে অ্যান্টিবায়োটিকটা আমরা সকলে পড়েছি, তো সেই ক্লোরামফেনিক্যাল অ্যান্টিবায়োটিকটা কি মিনারেল সোর্স থেকে পাওয়া যায়, নাকি অ্যানিম্যাল সোর্স থেকে পাওয়া যায়, নাকি প্লান্ট সোর্স থেকে পাওয়া যায়? এটা উত্তর নিয়ে একটু কনফিউজ হয়েছিল। মনে রাখতে হবে ক্লোরামফেনিক্যালের সোর্স তো আমরা সবাই জানি, স্ট্রেপ্টোমাইসিস ভেনেজুয়েলি। ভালো করে একটু দেখে নিতে হবে, স্ট্রেপ্টোমাইসিস ভেনেজুয়েলি। এবার এই ক্লোরামফেনিক্যালটা কোন সোর্স থেকে পাওয়া যায়? তারপর কোশ্চেন, ক্লোরামফেনিক্যালটা মনে রাখতে হবে মাইক্রোবায়োলজিক্যাল সোর্স থেকে পাওয়া যায়, নট অ্যানিম্যাল সোর্স, নট প্লান্ট সোর্স। মাইক্রোবায়োলজিক্যাল মানে মাইক্রোবস। অ্যান্টিবায়োটিকগুলো যেগুলো সোর্স আছে সেগুলো তো মাইক্রোবসের বডি থেকে তৈরি করি। তাহলে আমরা প্লান্ট সোর্স জানি, অ্যানিম্যাল সোর্স জানি, মিনারেল সোর্স জানি।
কিন্তু আমরা মাইক্রোবায়োলজিক্যাল বলে সোর্স একটা আছে, সেটাও কিন্তু আমাদের আজকে জানা হয়ে গেল, বা অনেকে আমরা জানি। অর্থাৎ ক্লোরামফেনিক্যাল অ্যান্টিবায়োটিকটাকে আমরা মাইক্রোবায়োলজিক্যাল সোর্স থেকে কিন্তু অবটেন করব। তাহলে এখনও পর্যন্ত আমরা 4 রকমের সোর্স জানলাম: প্লান্ট সোর্স, অ্যানিম্যাল সোর্স, মাইক্রোবায়োলজিক্যাল সোর্স আর মিনারেল সোর্স। এবার আমি মিনারেল সোর্স নিয়ে একটা কোশ্চেনে আসছি। সেটা কি, যে ধরো মিনারেল সোর্স থেকে পাওয়া যায় দুটো ড্রাগের নাম, তো আমরা খুব কমন যেটা বলবো, হয়তো ম্যাগনেসিয়াম সালফেট, উত্তরে উঠে এসেছিল ম্যাগনেসিয়াম সালফেট, খুব কমন একটা, বা ফেরাস সালফেট যেটা আমরা অ্যানিমিয়া কেসে ইউজ করি। তো তখন ধরা হয়েছিল যে ম্যাগনেসিয়াম সালফেটের একটা ইম্পর্টেন্ট ইউজ বলো, বা দুটি ইম্পর্টেন্ট ইউজ বলো যেটা ম্যাগনেসিয়াম সালফেট আমরা যে ক্ষেত্রে ইউজ করে থাকি। তো এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তাহলে উত্তর কী হবে? নাম্বার 1 আমাদের হচ্ছে পার্গেটিভ হিসেবে আমরা ম্যাগনেসিয়াম সালফেট ইউজ করি, অর্থাৎ কনস্টিপেশন ট্রিটমেন্ট, যাতে ফিকালটা খুব ইজিলি বেরিয়ে যায়, এক্সপেল হয়, তার জন্য আমরা পার্গেটিভ ইউজ করছি। 2 নম্বর ইম্পর্টেন্ট ইউজ হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট হচ্ছে খিঁচুনি, অর্থাৎ যখন কোনো ডিউরিং ডেলিভারি কন্ডিশন যখন হয়, তখন কিন্তু কী হয়, ডেলিভারির আগে এবং পরে একটা সিজার হয়, কাঁপুনি ঝাঁকুনি, প্রেশার হাই হয়ে থাকে, হতে পারে, যেটাকে আমরা মেডিকেল টার্মে বলে থাকি প্রি অ্যাক্লামসিয়া অ্যান্ড পোস্ট অ্যাক্লামসিয়া। প্রি অ্যাক্লামসিয়া অ্যান্ড পোস্ট অ্যাক্লামসিয়া হলো, প্রি মানে আগে যে খিচুড়িটা হচ্ছে, পোস্ট মানে পরে যে খিচুড়িটা হচ্ছে। তো প্রি এবং পোস্ট অ্যাক্লামসিয়া হওয়ার কারণে আমরা কিন্তু ম্যাগনেসিয়াম সালফেট কিন্তু খুব ভালো কাজ করে, খুব গুরুত্বপূর্ণ মানে অবদান আছে এই ক্ষেত্রে। এই দুটি ইম্পর্টেন্ট ইউজ ম্যাগনেসিয়াম সালফেটে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, অর্থাৎ ইনজেকশন ম্যাগনেসিয়াম সালফেট ইউজ করা হয় হলো। এরপর হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেটের কত ডোজ দেওয়া হয় আবার ধরতে পারে, তো ওই জন্য সবাইকে বলবো যে ম্যাগনেসিয়াম সালফেটের ডোজটা একটু দেখে নিতে হবে, বা পরে আমি ইনজেকশন দেখিয়ে দেবো। আচ্ছা, এরপরে কোশ্চেন করা হয়েছিল যে আরেকটা নতুন, আমরা কি সবাই শুনেছি কি শুনিনি জানি না, জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড সোর্স বলে একটা সোর্স আছে, যে সোর্স থেকে কিন্তু আমরা ড্রাগ অবটেন করতে পারি। কী সোর্স বললাম? জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড সোর্স, যে সোর্স থেকে কিন্তু আমরা কোনো ওষুধ অবটেন করতে পারি। যেমন এক্সাম্পল হচ্ছে হিউম্যান ইনসুলিন, হিউমিলিন যেটাকে বলা হয়। যেমন হচ্ছে আমাদের এই, আচ্ছা আগে প্রথমে বলি যে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার যে সোর্স, এটা কিসের ওপর বেস করে তৈরি করা হয়েছে? এই সোর্সটা মানে কীভাবে আমরা কী করব, এটা কিসের ওপর বেস করা হয়েছে? প্রথম কোশ্চেন, এই সোর্সটা বেস করা হয়েছে আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। কী বললাম? রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। তো এখানে কী করা হয়, এই ছোট্ট করে বলছি, যদি এখনো ধরতে পারে যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি জিনিসটা কী। এখানে কি করা হয় যে অনেকগুলো ডিএনএ সেগমেন্টকে, দেখো আমার একটা কথা বলছি, আমার এখানে উদ্দেশ্য কি, কৃত্রিম কিছু তৈরি করা। ধরো আমার শরীরে ইনসুলিন পাওয়া যায়, এবার আমার শরীরে ন্যাচারালি একটা ইনসুলিন পাওয়া যাচ্ছে, যেটা প্যানক্রিয়াস থেকে রিলিজ হয়, আমরা জানি। সেই ইনসুলিনটা ধরো কারোর শরীরে নাই জন্ম থেকে, বংশগত, তাহলে আমাকে কী করতে হবে, সেই মানুষটাকে বাঁচিয়ে রাখতে গেলে একটা তো বাইরে থেকে আর্টিফিশিয়াল ইনসুলিন তো দরকার। সেই আর্টিফিশিয়াল ইনসুলিন আমাকে তৈরি করতে হবে। তৈরি করতে গেলে কী করে তৈরি করবো? তাহলে আমাদের শরীরের যে ফর্মুলেশন, সেখান থেকে কপি করব, অর্থাৎ অরিজিনাল জিনিস থেকে কপি করে আমরা আর্টিফিশিয়াল একটা জিনিস বানাচ্ছি, এবং সেইটা বানাতে কিছু এনজাইমের সাহায্য নিচ্ছি। বোঝা গেল? অর্থাৎ আমরা নিচ্ছি, কাটছি, জুড়ছি, দিয়ে আর্টিফিশিয়াল একটা ডিএনএ তৈরি করছি। এটাকে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বলা হয়। ধরো আমরা অনেকগুলো ডিএনএ সেগমেন্টকে নিলাম, নিয়ে সেইটাকে প্রথমে কী করব, কাটব, তারপরে সেটাকে জুড়ে কোনো একটা মানুষের শরীরে প্রবেশ করব হলো। অর্থাৎ যদি আমি বলি, কীভাবে ডেফিনেশন বলবো না, ইউজ টু কম্বাইন দ্য ডিএনএ সেগমেন্ট ফ্রম দ্য ডিফাইন্ড সোর্স অ্যান্ড ক্রিয়েটিং আর্টিফিশিয়াল ডিএনএ। অর্থাৎ বিভিন্ন সোর্স থেকে আমরা ডিএনএ সেগমেন্টগুলোকে কম্বাইন করবো, একসাথে জুড়ব, এবং দিয়ে সেইগুলোর মাধ্যমে আমি কী করবো, একটা আর্টিফিশিয়াল ডিএনএ মলিকিউল তৈরি করবো। এবার আমি এখানে ডিএনএ বলছি, তুমি ইনসুলিন বলে ইনসুলিন তৈরি করতে পারো, বা অন্য কিছু যা বানাতে চাইছো সেটাই।
তাহলে একদম হিউম্যান ইনসুলিন যেমন তৈরি করা হয়েছে আর্টিফিশিয়াল, তেমনি আমাদের যে হেপাটাইটিস বি ভ্যাকসিন কিন্তু আর্টিফিশিয়াল তৈরি করা হয়েছে, যেটা আমাদের শরীরে দেওয়া হয় ছোটোবেলা, বা আমাদের যাতে হেপাটাইটিস না হয় আগে থেকে প্রিভেন্টিভ মেজার্স হিসেবে ইউজ করা হয়। এইগুলো হচ্ছে আমাদের জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার সোর্স থেকে পাওয়া কিছু মেডিসিন, এবং এই পুরো সোর্সটা কিসের ওপর বেস করে থাকে? রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির ওপর বেস করে থাকে। হলো, তাহলে মোটামুটি এই আমাদের আরেকটা বলেছিলাম যে রুট অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে একটা কোশ্চেন ছিল, যে আমরা সবাই রুট অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে জানি। তো আমরা কমন জানি ইন্ট্রাভেনাস রুট, ইন্ট্রামাস্কুলার রুট, এগুলো তো কমন জানি, কোন কি ইঞ্জেকশন করা হয় না হয়। কিন্তু আমার কোশ্চেনটা এটা ছিল যে ইন্ট্রাথিক্যাল রুট এবং ইন্ট্রা আর্টেরিয়াল রুট এবং ইন্ট্রাপেরিটোনিয়াল রুট, এই দুটো রুটে অ্যাডমিনিস্টার করা হয় এমন বাস্তবে কিছু দুটো করে ড্রাগের এক্সাম্পল দাও, ওষুধের এক্সাম্পল দাও। যে আমরা ইন্ট্রা আর্টারিয়াল রুটে এবং ইন্ট্রাপেরিটোনিয়াল, এই যে পেরিটোনিয়াল ক্যাভিটি, পেরিটোনিয়াল রুটে অ্যাডমিনিস্টার করি এমন দুটো করে ড্রাগের উদাহরণ দাও। এটা একটা আনকমন কোশ্চেন ধরতেই পারে। তার উত্তরটা কী হয়েছিল? তার উত্তরটা হয়েছিল যে অ্যান্টি ক্যান্সার যে সমস্ত ড্রাগগুলো আছে। হ্যাঁ, আমরা ডায়ালিসিস করি পেরিটোনিয়াল রুটে। খুব সবথেকে ভালো জিনিস কি, যে ইন্ট্রা আর্টারিয়াল রুট মানে আর্টারি বরাবর, এবং আমাদের যে কোমরের যে পেরিটোনিয়াল ক্যাভিটি, পেরিটোনিয়াল বরাবর, এই দুটো রুটেই কিন্তু যে কমন মেডিসিনগুলো ইউজ করা হয়, তা সেগুলো কি ওষুধ? অ্যান্টি ক্যান্সার ড্রাগ। অ্যান্টি ক্যান্সারের মধ্যে অনেক ড্রাগ আছে, আমরা বইয়ে দেখে নিতে পারবো, পরে পড়বো। মেথোট্যাক্সের আছে, ডক্সোরুবিসিন আছে, প্যাকলিট্যাক্সেল আছে, এরকম বিভিন্ন ওষুধ কিন্তু আমাদের আছে। এই অ্যান্টি ক্যান্সার ওষুধগুলোকে আমরা অনেক সময় ইন্ট্রা আর্টারিয়াল মানে আর্টারিতে এবং ইন্ট্রা পেরিটোনিয়াল, আমরা পেরিটোনিয়াল মানে কোমরের কাছে পেরিটোনিয়াল ক্যাভিটি, সেই পেরিটোনিয়াল রুটে কিন্তু আমরা ইঞ্জেকশনের মাধ্যমে দিয়ে থাকি। এই হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন ছিল। হ্যাঁ, এবার আমাদের এখন যে টপিকটা চলছে সেটা হচ্ছে জেনারেল ফার্মাকোলজি টপিক। এরকম আরও অনেক কোশ্চেন আছে, আমরা একের পর একটা টপিক ওয়াইজ কিন্তু এরকম কোশ্চেনগুলোকে কভার করতে থাকবো। বোঝা গেল ব্যাপারটা? আজকে ভিডিওটা আমাদের এই পর্যন্ত রইল। এরপরে নেক্সট আমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করা হবে বা যে কোশ্চেনগুলো আমি ধরবো বা আলোচনা করব, আজকের মতো কিন্তু এইভাবে ভিডিও বানিয়ে পরের দিন কিন্তু আমি আবার এরকম করে রেকর্ড দিয়ে দেবো, যাতে করে এই ভিডিওটা প্রত্যেকের কাছে থাকে এবং পুরো বাংলা ভাষাতে বুঝিয়ে দিয়েছি, যাতে করে জিনিসগুলো সে বুঝতে পারে। অনেকে আমরা ভুলে গেছি, যাতে করে সে ভুলে যাওয়ারটা না হয়, যাতে করে বুঝতে পারি, আবার রিভিশন হয়ে যায়। একদিকে আমাদের কনসেপ্টও ক্লিয়ার হচ্ছে, অপরদিকে আমাদের ইন্টারভিউ বেসের কোশ্চেনও কিন্তু কী কী আলোচনা করছি সেটা কিন্তু আমরা এই ভিডিওটার মাধ্যমে সুন্দরভাবে পেয়ে যাচ্ছি। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিও আবার আপলোড করব।